নমস্কার, কিষাণবাণীর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আর এই অনুষ্ঠানে আজ আপনাদের সঙ্গে আমি প্রদ্যোতন চট্টোপাধ্যায়। আজকের কিষাণবাণীর অনুষ্ঠানটি আমরা দুটো পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে আমরা শুনব দেশীয় প্রজাতির ধান চাষ ও তার সুবিধা নিয়ে কিছু অভিজ্ঞতার কথা। এই অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বীরভূম জেলার দোনাইপুর গ্রামের প্রগতিশীল চাষী বন্ধু তরুণ কুমার দাস। তরুণবাবু, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার। তরুণবাবু, এই গোটা পশ্চিমবাংলা এবং বীরভূম সব জায়গাতেই প্রায় বেশিরভাগ চাষি বন্ধু হাই ইল্ডিং ধান চাষ করছেন, স্বর্ণ ধান চাষ করছেন। আপনি দেশীয় ধান চাষ করছেন কেন? কারণ হচ্ছে বর্তমানে বৃষ্টির জলের অভাব, প্রথমত রোগ পোকা প্রচুর, এবং রাসায়নিক সার, রাসায়নিক বিষয়ে প্রচুর পরিমাণ খরচ জন্যে আমি দেশি ধানে চলে গিয়েছি। আপনি তো আগে স্বর্ণ ধান চাষ করতেন? আগে করতাম, কিন্তু স্বর্ণ ধানের খরচটা প্রচুর বেড়ে যাচ্ছে এবং দেশি ধানের খরচটা অনেকটা কমে যাচ্ছে। খরচ বেড়ে যাওয়ার কারণে লাভ কমে যাচ্ছে। লাভ কমে যাচ্ছে। আমরা একটু খরচের খবরটা যদি নিই আপনার কাছ থেকে, যেহেতু আপনি স্বর্ণ ধান চাষ করেছেন আগে এবং এখন দেশি ধানের চাষ করছেন, তফাৎ কোথায় হচ্ছে? আর যেটা হচ্ছে, দেশি ধানের ক্ষেত্রে আপনার কোনো রাসায়নিক সার এবং রাসায়নিক বিষের প্রয়োজন হয় না। সেক্ষেত্রে স্বর্ণ ধানের ক্ষেত্রে রাসায়নিক সার এবং রাসায়নিক বিষ অবশ্যই আপনাকে দিতে হবে, এবং সেই পরিমাণটা হচ্ছে আপনার কমপক্ষে বিঘা ভূমি 20 কেজি 10-26 দিতেই হবে। এবং 20 কেজি ইউরিয়া, 20 কেজি 10-26-এর দাম হচ্ছে আপনার 800 টাকা, 20 কেজি ইউরিয়ার দাম হচ্ছে আপনার 200 টাকা। এবং সঙ্গে সঙ্গে বিষ না দিলে কিন্তু আপনি একটা ফলন পাবেন না। সেক্ষেত্রে বিষ প্রয়োগ আপনাকে 2বার থেকে 3বার করতে হবে। সেখানে কিন্তু খরচ আপনার মোটামুটি গড়ে 500 টাকা বিঘা প্রতি চলে আসছে। আর শ্রমিকের কোনো তফাৎ হয়? শ্রমিকের তফাৎ অবশ্যই আছে। স্বর্ণ ধান করার ক্ষেত্রে শ্রমিকের পরিমাণটা একটু বেশি লাগছে, যেটা হচ্ছে আপনার বিঘা ভূমি স্বর্ণ ধান করতে গেলে 4টে শ্রমিক লাগছে। সেই ক্ষেত্রে দেশি ধান আপনার 2টো লাগছে। এর কারণ বলবেন? কারণ হচ্ছে দেশি ধানের মানে প্রচুর 5 কোটি পরিমাণ বেশি হয়, এবং সেক্ষেত্রে আমার দেশি ধান করার ক্ষেত্রে ধানটা অনেকটা ফাঁক পুঁতলে আর কি 12 ইঞ্চি গ্যাপ দিয়ে যদি বোধ হয়, সেক্ষেত্রে আমার স্বর্ণর সঙ্গেই যে খড়টা হয় সেই খড়টা কিন্তু আমার দেশি ধানে আমি পেয়ে যাব। সেক্ষেত্রে ফলন একই হচ্ছে, কিন্তু ফাঁক করে পোঁতার জন্য খুব তাড়াতাড়ি পুঁতে ফেলা যাচ্ছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি পুঁতে ফেলা হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে জলের প্রয়োজনটা অনেকটা কমে যাচ্ছে। কিন্তু কারণ হচ্ছে, যেটা হচ্ছে, আপনি যদি বৃষ্টির ওপর নির্ভর করে চাষ করি, সেক্ষেত্রে যদিও বৃষ্টিপাত শেষের দিকে যদি কম হয়, তাহলে কিন্তু আমার ফলন কিন্তু খুব একটা হেরফের হবে না। স্বর্ণতে তো এখন মাটির তলা জল লাগছেই, এবং প্রায় প্রত্যেকেই দেখছি একটা কন্ট্রাক্ট করে নিচ্ছে, মানে একটা চুক্তি করে নিচ্ছে যে 1000 টাকা 1200 টাকা এরকম লাগবে, তাতে বৃষ্টি হোক চাই না হোক, রিস্কটা কেউ না নিয়েই কন্ট্রাক্টটা করে নিচ্ছে। হ্যাঁ, যেটা কন্ট্যাক্ট করছে, সেক্ষেত্রে এই যে মাটির তোলা যে জলটা তুলে নিচ্ছে, এর ফলে কিন্তু আমাদের একটা ভবিষ্যতে একটা মানে ক্ষতি হচ্ছে। এমন সময় আসবে হয়তো পানীয় জলের সংকট আমাদের মুখে পড়তে হবে। হ্যাঁ, সেটা তো হবে, কিন্তু তার খরচ বেড়ে গেল তো। তার খরচ অবশ্যই বাড়ছে। সেটা ধরুন বিঘা প্রতি আমার 1200 টাকা বেড়ে যাচ্ছে জলের জন্য। সব মিলিয়ে ধরুন প্রায় 3500-3600 টাকার তফাৎ হচ্ছে। হ্যাঁ, যেটা দেশি ধান করলে আমরা 3500-3600 টাকা আমরা এটা কম লাগছে, এবং স্বর্ণ করলে ওই টাকাটা মানে বেশি লেগে যাচ্ছে। ফলন আপনার স্বর্ণ ক্ষেত্রে আপনার বিঘা ভূমি গড়ে আপনার 6 কুইন্টাল, কিন্তু দেশি ক্ষেত্রে আমরা 5 কুইন্টাল হয়ে যাচ্ছে। 1 কুইন্টালের তফাৎ হচ্ছে। 1 কুইন্টালের দাম তো আর 3600 টাকা নয়, তার ফলে তো ওখানেই লাভ। দেশি ধানটা যেমন আমার 1 কুইন্টাল কম হচ্ছে, সেক্ষেত্রে দেশি ধানের চালটা এবং ধানটার দামটা একটু অনেকটা বেশি আর কি। আপনি কি চাল করে বেচেন? যেহেতু আমার অল্প জমি, তো সেহেতু আমি ওই ধানটাকে চাল করে বিক্রি করি। কত করে দাম পাচ্ছেন? এটা আপনার 100 টাকা দাম পাচ্ছি। কারণ হচ্ছে, আমি একটা এনজিওর সঙ্গে যুক্ত আছি, এবং সেখানে একটা বড় একটা বাজার আছে, যারা দেশি ধানের চাল চাইছে ওরা। এবং সেক্ষেত্রে আরও একটা ব্যাপার হচ্ছে, ওনারা কিছু ধানের বীজের জন্য আমাকে আরও বেশি পরিমাণ চাইছে আর কি। সেক্ষেত্রে ধান এবং চাল বিক্রির কোনো সমস্যা নাই। আচ্ছা, বীজ হিসেবেও আপনি বিক্রি করছেন? বীজ হিসাবে বিক্রি করি। সেটা কত করে দাম পাচ্ছেন? সেটা আপনার মোটামুটি বীজ হিসাবে ওটা 100 টাকা কেজি পাওয়া যায়। বীজ হিসেবে 100 টাকা কেজি পাচ্ছেন, এবং চাল হিসেবে 100 থেকে 120 টাকা কেজি পাচ্ছেন। একদম 120 টাকা কেজি পাচ্ছি চাল, আর বীজটা 100 টাকা কেজি পাচ্ছি। বীজ যদি 100 টাকা কেজি পাওয়া যায়, ধরুন যারা বীজ হিসেবে বিক্রি করবে না, যদি বেশি ধান চাষ করেন তারা, তাহলেও অন্তত 50 থেকে 60 টাকা কেজি, অর্থাৎ 5000 থেকে 6000 টাকা কুইন্টাল পাওয়া যাবেই। একদম 5000 থেকে 6000 টাকা কুইন্টাল পাওয়া যাবে। মানে তো ধরুন স্বর্ণ ধান
2,000 টাকা কুইন্টাল খুব বেশি, আর এটা 6,000 টাকা কুইন্টাল, মানে অন্তত 3 গুণ স্বর্ণ ফলাতে হবে, তবে এর সঙ্গে সমান করা যাবে। তবে এর সঙ্গে সমান করা যাবে। আচ্ছা, এবারে আমার আরেকটা প্রশ্ন আছে যে এই ধান, তার বাজারটা তো সীমিত। তার কারণ হচ্ছে, ধরুন দেশি বলতে বেশিরভাগ লোকে গোবিন্দভোগটা বোঝে, এবং গোবিন্দভোগ চালে একটু আতপের পায়েস বা বিরিয়ানি টিরিয়ানি এই ধরনের জিনিসগুলো বাদ দিয়ে তো আর বিক্রি হওয়ার কথা নয়। আপনি কি গোবিন্দভোগ চাল চাষ করছেন? না, যেটা হচ্ছে আমার কিছু দেশি ধান আছে, সেটা হচ্ছে কলাবতী, তারপর চন্দ্রকান্ত, কবিরাজ শাল এবং কিছু বাদশাভোগ, তুলাইপাঞ্জি আছে অল্প স্বল্প। আচ্ছা, এগুলো তো সরাসরি ভাত খাবার জন্যেই। এগুলো আমরা ভাত খাওয়ার জন্য এবং মুড়ি মুড়ি করার জন্য এই ধানটা কিন্তু বিক্রি হয় কিন্তু। আচ্ছা, তার মানে তো এর প্রচুর চাহিদা। যদি মানুষ সরাসরি ভাত খায়, তার চাহিদা তো অনেক বেশি হবে, সেক্ষেত্রে বিক্রির তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। না না, বিক্রির কোনো সমস্যা নাই। এখানে একটা বড় বাজার আছে, যেখানে আমরা দেশি ধান চাইছি। একটা এনজিওর সঙ্গে আমি যেহেতু কাজ করি, তার ওনারা আরও বেশি পরিমাণ দেশি ধানের চাল চাইছে কিন্তু। তার মানে ধরুন আপনার পাশাপাশি যারা, তারা যদি এই ধানের চাষ করেন, যদি বিঘার পর বিঘা দেশি ধানের চাষ হয়, তাহলে বিক্রির কোনো সমস্যা হবে না। না, বিক্রির কোনো সমস্যা হবে না। একটা কথাই বলতে পারবো, চালটার অনেক তফাৎ আছে, মানে ভাতটার অনেক তফাৎ আছে। যেটা হচ্ছে স্বর্ণ ধানের ভাতের চাল এবং দেশি ধানের ভাতের চাল। স্বর্ণ ধানের ভাতের চালের থেকে দেশি ধানের ভাতের চালতে মিষ্টি বেশি এবং পুষ্টিকর বেশি। বিক্রির কোনো সমস্যা নেই বলছেন? না, বিক্রির কোনো সমস্যা নেই। যদি কেউ করতে চান, বীজ পাবেন কোথায়? বীজ আমাদের এনজিওতে একটা সংস্থা আছে, ওখানে পাওয়া যাবে। এবং আমার কাছে কিছু পাওয়া যায় বীজ, অল্প স্বল্প আমার কাছে বীজ আছে আর কি। বেশ। কিন্তু আমার একটা সবসময় চিন্তার যেটা হচ্ছে, আপনি যেটা বলছেন সেটাতে, যে এটার বাজারটা সত্যিই পাওয়া যাবে কিনা যদি সরাসরি ধান হিসেবে বিক্রি করা হয়। আমি এই কারণে বলছি যে আমি অনেক চাষি বন্ধুর সঙ্গে কথা বলেছি, বীরভূমে তারা বিক্রি করতে পারছেন না। বর্ধমান থেকে যে সমস্ত চালের কল আছে, তারা বর্ধমান থেকে এখানে এসে কিনে নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু সেটা মূলত গোবিন্দভোগ। আপনি এটা কি করে বলছেন যে এই ধরনের চালগুলো যেগুলো আগে ছিল, এখন বিক্রির কোনো সমস্যা হবে না? প্রচুর পরিমাণ যদি দেশি ধান চাষ হয়, তখন কিন্তু একটা একটা দেশি ধানের একটা একটা বাজার তৈরি হবে এবং অটোমেটিক্যালি সেটা একটা বাজার চাহিদা হবে এবং বিক্রি কোনো সমস্যা হবে না। আসলে এই ধানগুলোর পরিবর্তন হয়েছিল এই কারণে যে অতীতে এই দেশি ধানের যে ফলন হতো, তার চেয়ে হাই ইল্ডিং ধানগুলোর ফলন অনেক বেশি হতো। এখন কিন্তু পরিস্থিতিটা সেই জায়গায় নেই। দেশি ধানের ফলন বাড়ছে, হাই ইল্ডিং ধানগুলোর ফলন কমছে। তার জন্যই বোধহয় এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এখন দেশি ধান চাষ করা লাভজনক হয়ে উঠছে। আপনি কি বলছেন? বর্তমান পরিস্থিতিতে যে প্রকৃতির দুর্যোগ বা বিভিন্ন প্রকার রোগ পোকা যেটা আসছে, সেক্ষেত্রে দেশি ধানটাই একটা নিরাপদ জায়গা। এবং সেক্ষেত্রে দেশি ধানের একটা গ্যারান্টি আছে যে এটা চাষ করলে আমার লসের মুখ দেখতে হবে না। এবং সঙ্গে সঙ্গে প্রচুর কৃষক কিন্তু দেশি ধানে ঝুঁকছে এবং ভবিষ্যতে দেশিতে আমাদেরকে ফিরতে হবে, নইলে কিন্তু চাষকে বাঁচিয়ে রাখা একটা সমস্যা হয়ে যাবে। তরুণবাবু, আমি আপনার সঙ্গে আলোচনায় এটাই বুঝতে পারছি যে অনেক চাষি বন্ধু কিন্তু ফিরছেন। এটা একটা খুব আশার কথা। আপনি একদম পরিষ্কার একটা হিসেব দিয়েছেন আমাদের, যে প্রায় 3,500 টাকা বেশি খরচ হচ্ছে স্বর্ণে। সেটা আমরা যদি না করি, আমাদের দেশি ধান চাষ করলে এই খরচটা আমাদের হবে না। উল্টো দিকে দেশি ধানের এই মুহূর্তে দামটা তো অনেক বেশি। ফলে চাষি বন্ধুদের যদি চাষটাকে লাভজনক করতে হয়, তাহলে দেশি ধানের চাষই করতে হবে। একবারে পুরোটা পারুন আর না পারুন, ধীরে ধীরে করুন, ধীরে ধীরে দেশি ধানের চাষকে বাড়ান। তাহলেই চাষির লাভ, প্রকৃতি বাঁচবে, মাটি বাঁচবে এবং আমাদের দেশ বাঁচবে। আপনার কথা শুনে আশা করি চাষি বন্ধুরা সেইভাবেই ভাববেন এবং দেশি ধানের চাষ করবেন। এই আশা রেখে এই পর্বের আলোচনা এখানেই শেষ করছি। কিষাণবাণীর দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব চারা তৈরির মাধ্যমে সর্ষে চাষ। এইভাবে সর্ষে চাষ যিনি করেছেন, তিনি বীরভূম জেলার কালিকাপুর গ্রামের চাষি বন্ধু শ্রীমতী তুলসী সরেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শ্রীমতী সরেন। আমরা তার অভিজ্ঞতা জেনে নেব। তুলসী দেবী, আপনাকে আমার প্রথম যে প্রশ্নটা, যেটা আমি তরুণবাবুকেও করছিলাম আগের পর্বে, যে কেন এই প্রথার বাইরে গিয়ে চাষ? আজ আমাদের আলোচনাটাও তাই, যে আমরা একটু যারা প্রথার বাইরে গিয়ে চাষ করছেন তাদের সঙ্গে কথা বলছি। আপনার সঙ্গেও সেই জন্যই কথা বলছি। সাধারণভাবে সর্ষে তো জমিতে ছিটিয়ে বোনা হয় কিংবা লাইনে বোনা হয়, কিন্তু বীজটা সরাসরি মূল জমিতে দিয়েই
বোনা হয় সর্ষে। আপনি চারা তৈরি করে বলছেন সর্ষে চাষ করছেন, সেটা কেমন, মানে সেই পদ্ধতিটা কেমন, কিভাবে করছেন সেটা তো জানবই, কিন্তু কেন এটা করছেন সেটাও জানবো। নমস্কার। আমি প্রথমে সর্ষে চাষ করছি, কিন্তু আগে যখন সর্ষে চাষ করতাম তখন ছড়িয়ে ছিটিয়ে করতাম বীজ জোড়া দিয়ে, কিন্তু এখন ওইখান থেকে সরে এসে এখন আমি চারা তৈরি করছি, সর্ষের চারা। মানে সর্ষে যখন চারা করছি তখন ধান পাকার টাইমে মানে 20 দিন আগে আমি সর্ষেটা মানে 1 থেকে 8 কাঠা জমিতে আমি ওই 150 থেকে 200 গ্রাম বীজ আমি একটা ভালো জায়গায় সার মাটি দিয়ে পরিষ্কার করে একদম ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি পাতলা করে। সেই জায়গা থেকে আমি জল দিয়েছি সেচ দিয়ে। তা তখন জমিটা যখন ধান কাটা হচ্ছে তারপরে আমি ওই সর্ষেটা তখন আমার 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি বড় হচ্ছে, এদিকে ধানও পাকছে আর এদিকে আমার আগাম মানে বীজটাও মানে এখানে রেডি হচ্ছে। 4 থেকে 5 ইঞ্চি যখন বড় হচ্ছে তখন ধানটা ওঠার সঙ্গে সঙ্গে চাষ দিয়ে মানে 1 কাঠি করে মানে 1 ফুট অন্তরে অন্তরে আমি সর্ষেটা পুঁতে দিচ্ছি। আমি আরেকটু ওই চারা তৈরির জায়গাটায় যাব। এখানে কি কোনো বিষ বা সার কিছু দিচ্ছেন? না, আমি যেখানে চারা তৈরি করছি ওখানেও 1 ফোঁটা বিষ নেই, ওখানেও মানে সার মাটি দিয়ে আর মানে জৈব সার? জৈব সার, একদম জৈব সার দিয়ে করছি। আর যে জমিতে লাগাচ্ছি সেখানেও আগে গাড়িতে করে নিয়ে যাচ্ছি জমিতে চাষ করার সময়, তখন ছড়িয়ে দিচ্ছি, তারপরে চাষ করে তারপরে আমরা এই বীজটাকে 1 ফুট অন্তরে অন্তরে লাগাচ্ছি। সেটাতে আমাদের সুবিধাটা হচ্ছে 8 কাঠাতে মোটামুটি 1 কেজি আমরা ছিড়িয়ে দিচ্ছিলাম, সেই জায়গাতে আমার অনেকটা খরচটাও কমেছে, যে বিচনের দামটা ওটাও কমেছে। আর এই যে অল্প 200 গ্রাম থেকে 250 গ্রামের মধ্যে যে ছিটিয়েছি সেই ভালো ভালো যাতে মানে পোস্টলো সেখানে বেছে নিচ্ছি, সেখানে যে লাইনভাবে সর্ষেটা লাগাচ্ছি সেটাতে আমি যে পাচ্ছি সেটাই আমি মাপ করে দেখলাম যে আগে যে ছড়িয়ে দিতাম সেটা থেকে একটা গাছে মিনিমাম 50 থেকে 100 গ্রাম, তার বেশি হচ্ছে না। কিন্তু এখন যে লাগাচ্ছি ঝাড় করে একটাতেই অনেক দানা বেরোচ্ছে, ঝাড় হচ্ছে, পষ্টলভাবে গাছটা হচ্ছে সেই সব জৈব সার দিয়ে, কিন্তু সেখানে কোনো বিষ স্প্রে করতে হচ্ছে না, মানে চারিদিকে হাওয়া বাতাস সবই পাচ্ছে। আর এলোমেলো করে যখন ছিটিয়ে যাচ্ছি তখন কিন্তু আমাদের রোগ পোকা অনেকেই আসছে, সেই জন্য বীজটা দানাগুলোও কোনো সময় খুব ছোট ছোট হচ্ছে, পষ্টলভাবে দানা হচ্ছে না, তারপরে পোকা বেশি আসছে, মানে বেশি পাচ্ছি না। যে জায়গাতে 8 কাঠাতে যদি আমি 60 কেজি ফলন পাচ্ছি এখন এই একটা একটা করে পুঁতে, সেখানে 30 কেজি হচ্ছিল, সেখানে আমার মানে অনেকটাই তফাৎ হয়ে যাচ্ছে এখানে। সেই জন্য বলছি আগে যে লাগিয়েছিলাম তার থেকে আমি অনেক দূরে সরে এসেছি, এখন চাষ করছি এখন একবার 1 কাঠি। আমি একটু আবার সরে যাই আপনার ওই বীজতলাতে। ধরুন আমরা যখন ধানের বীজতলা তৈরি করি আমরা দেখেছি যেভাবে তৈরি করা হয়, তারপর ধানের যখন বীজগুলোকে তোলা হয় তখন তো কাদা থাকে, কাদা থেকে টেনে তোলা হয়। এক্ষেত্রে বীজ তুলতে কোনো অসুবিধা হচ্ছে না, মানে চারাগুলো তুলতে? না, চারাগুলো তুলতে অসুবিধা হচ্ছে না, আমি তো জল দিচ্ছি, সেচ করে একটু জল দিচ্ছি, জল দিয়ে নরম মাটিটা ওখানে নরম হয়ে যাচ্ছে, তখন যখন জমি ওইখান থেকে তুলে নিচ্ছি, তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই আমি একবারই জমিতে যে গর্তগুলো আমি একটু করে করছি সেই গর্তগুলোতে আমি ঠিকঠাক গর্তটা আগের দিনটা করে নিচ্ছি, তারপরের দিনটা আমি গিয়েই সঙ্গে সঙ্গে জল দিয়ে লাগিয়ে দিচ্ছি। যেরকম করে অনেকে বেগুনের বীজ এক জায়গায় বেগুনের বীজতলা করলো, সেখানে চারা তৈরি হলো, তারপর সেটাকে জমিতে খোপ খোপ করে কেটে লাগায়, অনেকটা সেই রকম। আচ্ছা, তার মানে বীজতলাতে কোনো সময়ই কিন্তু খুব কাদাও হবে না, আবার খুব শক্তও হয়ে যাবে না, তাই তো? মানে ওখানে একটু ভিজে ভিজে ভাবটা সবসময় থেকে যায়। হ্যাঁ, একদম ভিজে ভিজে টাইপটা থাকে, মানে বেশি জলও না যেন হয়, জল যেন বীজতলায় দাঁড়িয়ে না থাকে, একদম সব সময় ঝরঝরি হয়। সকালে দিলে পারে আর
বিকেলে দিতে হবে না, আর বৈকালে দিলে পরে সকালে দিতে হবে না, মানে অল্প জল, মানে ঝিরঝির ঝিরঝির করে অল্প জল দিতে হবে, যাতে মাটি যেন না শুকিয়ে যায়। আচ্ছা, তার সঙ্গে আরেকটা জিনিস জিজ্ঞেস করব, যে ধরুন যদি একটু বেশি করে জৈব সার দেওয়া যায়, গোবর সার বা পাতা পচা সার, তাহলে মাটিটা আর একটু ঝুরঝুরে থাকে। হ্যাঁ, ওইটা পরিমাণ মতন, মানে মাটিটা আর জৈব সার আর খড়কুটোগুলা মানে পরিমাণ মতন লাগাইতে হবে। বেশি লাগাইলে পরে গাছটা গরমে মরে যাবে, তাই জন্যে হালকা করেই লাগিয়ে দিতে হবে, যে গোবর সারটা ঝুরঝুরি যেন হয়ে যায়, ঢিপ ঢিপ না হয়। যে পুরনো গাদা সার ওগুটা লাগাতে হবে, যেটা মানে নতুন গাদা সার ওটা তো হবে না। সেই গাদা সারটা বীজ যখন ফেলাবো, তারপরে গাদা সারটা যখন রোদ পেলে তখন জল দেওয়ার পর রোদে গরম হয়ে যায়, তার জন্য মরে যায়। তার জন্য ওইটাকে আগে থেকে ওইটাকে ঝরঝরি করে রেডি করে রাখতে হবে, যাতে তার মানে খুব পুরনো সার লাগবে, পচা সার, পুরনো পচা সার, এবং সেটা ঝুরঝুরে করে মাটির সঙ্গে মেশাতে হবে। হ্যাঁ, ওইটা ঝুরঝুর করে মাটির সঙ্গে মিশতে হবে, না হলে যে ঢিপ ঢিপ করে যদি থাকে তাহলে তো ওটাকে জল দিলে রোদ পেলে তখন গরমে অটোমেটিক সর্ষের যে ক্ষমতাটা সেটা কমে আসবে, আর সে ঢুলে পড়বে, সেটা ক্ষমতাটা ধরে রাখতে পারবে না, সেটা গরম হয়ে যাবে মাটিটা। তার জন্য মূল জমিতে আরেকবার যাব। মূল জমিতে যখন আপনি সর্ষেগুলোকে লাগাচ্ছেন, সে তো বুঝতে পারছি যে চারা যেমন করে বেগুনের চারা, লঙ্কার চারা যেরকম করে লাগানো হয় ঠিক সেরকমভাবে লাগানো হয়। কতটা দূরত্বে লাগাচ্ছেন, কি সার দিচ্ছেন এবং সারগুলোকে কীরকম দিচ্ছেন? বেগুনের চারা যেমন একটা একটা করে তুলে লাগায়, সেই লঙ্কার চারা যেমন একটা একটা করে তুলে যায় এক জায়গায়, মানে পাতলা পাতলা করে করে তারপরে বেগুন, লঙ্কা, টমেটো এগুলো যেমন লাগায়, এই পদ্ধতিটি আমি করছি। যে এই সর্ষেটা খুব সুন্দর হচ্ছে, গাছটা বড় হচ্ছে। মূল জমিতে কতটা দূরত্বে লাগাচ্ছেন? মূল জমিতে দূরত্ব না লাগানো হচ্ছে 1 ফুট অন্তর অন্তর, লাইনভাবে লাগালে পরে আরও দেখতে সুন্দর লাগবে, আর মানে হাওয়া বাতাস রোদ সবসময় ঠিকঠাক পাবে। এইরকম করলে পারে যে জায়গাতে একটা গাছে যদি তুমি 150 থেকে 200 গ্রাম পাবে সর্ষে, সেটা আমাদের অনেক লাভজনক, আর খরচাও অনেক কম, তারপরে জলও অনেক কম লাগছে। আপনি তো পুরোটাই জৈব সার দিয়ে চাষ করেন বলছেন, মূল জমিতেও জৈব সার দিয়ে। সার কতটা দিচ্ছেন এবং কোথায় দিচ্ছেন? মানে এটা তো অন্য সময় ধরুন মূল জমি চাষ করা হলো লাঙল দিয়ে, সেখানে সার ছড়িয়ে দেওয়া হলো, তারপরে মেলে দেওয়া হলো মই দিয়ে। এখানে তো সেরকম হচ্ছে না, আপনি খোপ খোপ করে কেটেছেন। সারটা কোথায় দিচ্ছেন? সারটা সেই খোপটাতে আগে তো ছড়িয়ে দিয়ে একবার নাঙ্গল দিয়েছি, তারপরে লাগাবার সময় খোপটাতে অল্প অল্প করে লাগিয়ে তারপরে জল দিয়ে লাগানো হচ্ছে। দিয়ে তারপরে গাছটা যখন আর একটু বড় হবে তখন মেশিনে করে কিংবা নদী থেকে, আমাদের নদী আছে, নদী থেকে আমরা জলটা মেশিনের সাহায্যে আমরা জলটা দিই। তখন চাপান সার? চাপান সারটা আমাদের সব জৈব সারে, আমাদের কোনো রাসায়নিক মানে কোনো দিনও মানে প্রয়োগ হয় না, এটা রাসায়নিক হয় না, মানে কীটনাশক 10-26 উড়িয়া ওটা কিচ্ছু লাগানো হয় না। বিষও দেন না? না, বিষও কোনো পেরো হয় না। আমাদের পাশেও অনেকজনা দেখে সবাই হতবাক হচ্ছে যে এটা কীরকম, যে মানে অবাক হয়ে যাচ্ছে, বলছে কেন এইরকম মানে লাগাচ্ছে ও। তারপরে যখন ওরা গাছটা যখন বড় হচ্ছে তখন ওরা বুঝতে পারছে যে আমরা যে গাদাগড় ছিটিয়ে দিচ্ছি সেখানে তো আমাদের জোড়া বিষ জল বেশি লাগছে, আবার ফলনও পাচ্ছি কম, আবার ঝাড়ও হচ্ছে কম। আর এটাতে একটা করে লাগানোর পদ্ধতিটা এটা হচ্ছে, সে খাবারটা কিন্তু একটা 1 ফুট দুরন্ত দিচ্ছি, সেই খাবারটা মানে একজনাই বেশি পাচ্ছে। যেমন 4-5টা ছেলে যেন এক থালা ভাত যেমন কম করে পায়, পেট ভরে না, সেই জন্য অনেকজনের কোনোটাই রোগা হয়, কোনোটাই ঠিকঠাক হয় না। এই ক্ষেত্রেও তাই সেই রকম, এটা একাই খেতে পাচ্ছে, একাই 1 ফুট মানে সে গোল করে 1 ফুটের অন্তর, সে তো পুরোটাই খাবার একটাকেই পাচ্ছে, সেই জন্য গাছটা এত সুন্দর পষ্টলও হচ্ছে। আপনারা লাগালে পারে বুঝবেন, একটা অন্তত 2 থেকে 3টে লাগিয়ে দেখুন কত ঝাড় হবে, সেটাই দেখতে ভালো লাগবে। তুলসী দেবী, আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। আশা করছি আপনার কথাবার্তা শুনে চাষি বন্ধুরা বুঝতে পারবেন যে এই যে 1 ফুট দূরে দূরে একটা করে চারা লাগালে, আপনি খুব ভালো একটা উদাহরণ দিয়েছেন, একটি ছেলে যদি 1 থালা ভাত খেতে পায় তার যে পুষ্টি হবে, ওই 1 থালাতে 4-5 জন খেলে তার পুষ্টি ততটা হয় না। এখানে খুব ভালো ফলনটা হওয়ার পিছনে কারণ হচ্ছে এইটে। আশা করব ভবিষ্যতে আপনার মতো করে
চাষি বন্ধু যারা শুনছেন তারাও এইভাবেই চাষটা করবেন, এই আশা রেখে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রচারিত হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়।